ভেঙে ফেলবো, অর্থাৎ মার্কেট থেকে নতুন হার্ড ডিস্ক কিনেছি এরকম একটা মুডে আমরা ইনস্টলটা দিব, অর্থাৎ তাহলে আমাদের পার্টিশনটাও প্র্যাকটিস হয়ে যাবে। তো এটা করার জন্য ফার্স্ট ওয়ান কোথায় কি আছে আমাদের কিচ্ছু দেখার দরকার নেই। আমরা ডিস্ক ইউজ করি উইন্ডোজ 7 এর জন্য আমরা একটা ডিস্ক এখানে আগে এই যে ডিস্কটা বার্ন করে রেখেছি, হ্যাঁ, এই ডিস্ক থেকেই আমরা ওএসটা সেট আপ দিব। আর এই ডিস্কে আমার যে ওএসটা আছে অবশ্যই এটা একটা বিট বেস, তাই না? এটা 32 বিট না 64 বিট। তো দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করবো আগে দেখে নিব আমার মেশিন কতটুকু সাপোর্টেড, হ্যাঁ। সেটার জন্য আমরা ওই যে কারেন্ট ইনফরমেশন দেখে নিতে পারি, বা এই যে উইন্ডোজ আরে যে এখান থেকে যে DIAG থেকে ইউজ করে আপনি কিন্তু এই যে এখান থেকে দেখে নিতে পারছেন যে কত বিটে কাজ করবে আমার মেশিনটা। লাইক এখানে বলতেছে 32 বিট, তার মানে এই যে 32 বিট এটা কিন্তু রানিং প্ল্যাটফর্ম। যে ওএসটা আছে সেটা 32 বিটের, বাট এটা 64 বিট সাপোর্ট করবে কিনা এটা তো আর বলবে না, বলবে? হ্যাঁ, আচ্ছা। তো এই 64 বিট সাপোর্ট করবে কিনা এটা বলার জন্য আমাকে কি করতে হবে দেখেন, এই যে আমার সিস্টেমের যে মডেল নাম্বার কত 94945GC2.M2, তাই তো? একটু মনে রাখবেন কেউ একজন। আর ম্যানুফ্যাকচারকে ইসিএস কোম্পানির মাদারবোর্ড। তাহলে আমি যদি এটাকে দেখেন এখান থেকে যদি আমি ব্রাউজারে যে ওকে জিজ্ঞেস করি, ওটা ও কমেন্টগুলো আচ্ছা ওটা এনেছিলাম এই যে উইন্ডোজ প্লাস আর, ঠিক আছে? উইন্ডোজ প্লাস আর এ যে এখানে লিখবো DXDIAG, এই যে DXDIAG লেখার পরে এটাকে ক্লিক করার পর এই ইনফরমেশনটা আসে, তাই তো? এখানে আপনি ডিসপ্লের ইনফরমেশন পাবেন, সাউন্ডের ইনফরমেশন পাবেন, ইনপুটের ইনফরমেশন পাবেন, ওকে? আচ্ছা, পাশাপাশি আবার আরো কমান্ড ইউজ করা যায়, যেমন উইন্ডোজ আর এ যান, যা এখানে লেখেন CMD, হ্যাঁ, CMD লিখে এখানে লেখেন SYSTEM সিস্টেম ইনফো লিখে আপনি যখন ইন্টার দিবেন দেখেন এই যেখানে যে লোড হইতেছে, এই যে লোড হচ্ছে, এই যেখানে আপলোডিং দেখাচ্ছে, এটাকে উপরে নেন, নিলে এই যেখানে বলছে X86, দেখেছেন? তার মানে 64 বিটের কিছু কিছু অ্যাপ্লিকেশন যে উইন্ডোজটা রানিং আছে এখন, যে ওএসটা সেটা 64 বিটের কিছু কিছু অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করবে। আবার আরো একটা কমেন্ট আমরা ইউজ করতে পারি যে উইন্ডোজ আর এর যে এখানে CMD লিখেছিলাম এটাকে মুছলাম, এখানে লিখবো MS Info 32, স্পেস পড়ে গেছে, সরি। এই যে MS Info 32 দিলে দেখাচ্ছে যে X86 বেস মেশিন, তাই না? আচ্ছা, এই নাম্বারটা একটু মনে রাখবেন সবাই। আচ্ছা, এখন আমার দরকার হচ্ছে এখানে 64 বিট সাপোর্ট করবে কিনা। এটা তো কারেন্ট স্ট্যাটাস দিয়েছে, মানে বেস স্ট্যাটাস। আর কারেন্ট স্ট্যাটাসে যদি আপডেট স্ট্যাটাস চাই তাহলে আমাকে ব্রাউজারে যে ওটা লিখতে হবে। আসলে আমরা এখান থেকে গুগলকে সার্চ করে নিই, গুগলে লিখবো ম্যানুফ্যাকচারের প্রথমে নাম লিখবো, সেটা যে ম্যানুফ্যাকচার হোক, ইন্টেল হোক, আসুস হোক, গিগাবাইট হোক, ECS কত 945 GCT-M2, এই যে M2 চলে আসছে, তাই না? এটাতে আসলেন। এখন এইটা কি ECS ম্যানুফ্যাকচার, তাহলে এখানে দেখেন এই যে লিঙ্কটা দেয়া আছে www.ecs.com, ও আপনাকে ইনফরমেশন দিচ্ছে, এখান থেকেও ECS থেকে দিচ্ছে, আবার এও কিন্তু দিচ্ছে, বাট এটা কিন্তু থার্ড পার্টি। তাহলে এ কি করবে, এর কাছ থেকে ইনফরমেশন নিয়ে আপনাকে দিবে। তাহলে আমি ডিরেক্ট ওই মেন লিংকে যাব। এটা নতুন ট্যাব ওপেন করে নিই। এই আপনার সেই সিস্টেম বোর্ড চলে আসছে, এটাই ওখানে আছে। কি কি ফিচার আপডেট করবেন, আপগ্রেড করবেন এখানে বলে দিচ্ছে 945 GC2M2 1333 ভার্সন 101 মাদারবোর্ড ফিচার and A7 চিপসেট। তাহলে এখানে চিপসেট ওই যে নট ব্রিজের নাম্বার A7, আর এখন লেটেস্ট কত যাচ্ছে 110X, তার আগে হচ্ছে Z97, হ্যাঁ Z97, হ্যাঁ। এই ইয়ার ইমেজ একটু নিয়েন, ও আপনাদের সবার ভিডিও করতেছে, ভিডিওটা একটু করে দিন, নাহলে আসিফ আপলোড করবে না কিন্তু। আচ্ছা,
আর সাপোর্টিং ইন্টেল, হ্যাঁ কি কি সাপোর্ট করবে এই প্রসেসরের এই জায়গাটায় কি কি সাপোর্ট করবে, এখানে কি কি সাপোর্ট করবে, কোর 2 ডুও, সেলেরন ডি, হ্যাঁ তাপ এবং এত মেগাহার্জের এফএসবি, তাই না? ঠিক আছে, কত এফএসবি সর্বোচ্চ, যে এত এফএসবি সাপোর্ট করবে, রাইট? আচ্ছা, তা এখন এখানে কিন্তু বলে নাই যে আমার এখানে 64 বিট সাপোর্ট করবে কিনা, বলেছে। সো আমরা এখানে চলে যাব সরাসরি মোর পিকচারে গেলে, এটা আরো অনেক পিকচার পাওয়া যাবে। আমরা এই স্পেসিফিকেশনে যদি যাই, স্পেসিফিকেশনে সুন্দর করে বলে দিচ্ছে যে সিপিইউতে আপনি কি কি জিনিস আপডেট করতে পারবেন। এখানে সর্বোচ্চ আপনি নিতে পারবেন কি কি, বায়োস আপডেট করতে পারবেন, দেখেন এই যে বায়োসটা আপডেট করা যাবে, তাই তো? তারপরে বলছে বায়োস ডাউনলোড করা যাবে, ডাউনলোড করে আপডেট করা যাবে। তারপরে দিস বোর্ড ইজ রেডি সাপোর্ট ইন্টেল পেন্টিয়াম ডি এন্ড পেন্টিয়াম 4 প্রসেসর। হ্যাঁ, তারপরে এখানে চিপসেট, নর্থ ব্রিজ এত মডেলের আছে, সাউথ ব্রিজের চিপ নাম্বার এত, হ্যাঁ আর ইন্টেলের এই যে আপনার নাম্বারগুলো বলে দিচ্ছে। এখানে গ্রাফিক্স আমাকে এখানে বলে দিচ্ছে, দেখেন সর্বোচ্চ আপনি কত রেজুলেশন পাবেন, আপ টু এই যে বলছে ম্যাক্সিমাম ডাইনামিক ভিডিও মেমোরি কত, 224 এমবি। সিস্টেম মেমোরি গ্রেটার দ্যান অর ইকুয়াল 512 এমবি। আমরা জানি 512 এর উপরে গেলে হয় 256 এর উপরে গেলে হয় ভিসিএ, তার নিচে হয় এসজিপি। তার মানে এখানে এই মাদারবোর্ডে এসজিপি এবং ভিসিএ সাপোর্ট করবে, ডিডিআই বসাতে পারবো না, এইচডিএমআই বসাতে পারবো না, তাহলে এখানে বলে দিত। আবার বলছে এখানে কোন র্যাম বসবে, ডুয়েল চ্যানেল। ডুয়েল চ্যানেল বলতে র্যামের জন্য দুটো চ্যানেল দেওয়া আছে, দুটো স্লট দেওয়া আছে, এবং সেখানে DDR2ই বসবে। আর সেই DDR2 র্যাম সকেট সাপোর্ট আপ টু 2 GB। এক একটা সকেট 2 GB বেশি সাপোর্ট করবে না, মানে আপনি একটা 4 GB কিনলেন হবে না, আপনার তাহলে 2 GB করে লাগাতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে বলছে সাপোর্ট DDR2, এটার বাস স্পিড কত হবে, হয় 666 অথবা 533 অথবা 400। তাহলে আমাকে দোকানে যেয়ে বলতে হবে DDR2 দেন 400, 533 অথবা 600। আবার ওইদিকে মিলাই আসতে হবে আপনার এফএসবি কত ছিল, 1333। আমরা বলেছিলাম এফএসবি ফ্রন্ট সাইড বাস, এফএসবিটাকে মনে রাখবো রাস্তার সর্বোচ্চ গতিসীমা। সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার। আপনি গাড়িটাও যদি 80 কিলোমিটারে চালান তাহলে রিস্ক অ্যাক্সিডেন্ট হইতে পারে। তাহলে আমার গতিসীমা যদি 80 কিলো হয়, আমি গাড়ি চালাবো 50-তে। তার মানে আমার এফএসবি 1333, আমি র্যামের স্পিড অবশ্যই, র্যাম তাহলে আমার গাড়ি, এফএসবি আমার রোড। যে কারণে দেখেন সর্বোচ্চ গতিসীমা বলছে 1333, আর র্যামের গতিসীমা কত বলে দিচ্ছে 666। 1300 নিচে না, 533, 1333 নিচে 400। তাহলে আমি এখানে একটা টেকনিক করব, যেহেতু আমার সর্বোচ্চ গতিসীমা আছে 1333, আমি এখান থেকে সর্বোচ্চ এফএসবিটা নিতে পারি, এই সর্বোচ্চ বাসটা। আর যখন আপনি একটা র্যাম লাগিয়েছেন 2GB 667, আর একটা র্যামও কিন্তু 667 লাগাইতে হবে, কারণ র্যামই তো আমার ডেটা নিয়ে যাবে। আমি একটা লাগাইলাম 667, আর একটা লাগালাম 400। প্রথম ডেটাটা 400 লেগে গেছে, পরের ডেটাটা 600 লেগে গেছে, তাহলে 400 যে স্পিডে যাবে এর সাথে সাথে 600 গাড়িটা দ্রুত যাবে, চাই ওই গাড়িটাকে ধাক্কা মারবে, রোড অ্যাক্সিডেন্ট হবে, তখন হয় কি মেশিন রেজিস্টারে চলে যায়। এই জন্য বলে বাস কনফ্লিক্ট করলে মেশিন রান করবে না, সেম বাসে হইতে হবে। এখন অন দা মুভমেন্টে আমার মেশিন কত বাস, এখন র্যাম কত বাসে লাগান, DDR2 বুঝছি কত বাসের আছে, কোশ্চেনটা বুঝছি, আসিফ বুঝতে পেরেছেন কোশ্চেনটা? আচ্ছা, তাহলে এটা বোঝার জন্য আচ্ছা, এটা বোঝার জন্য এটা কিন্তু আমরা এখানে বুঝতে পারবো না, এটার জন্য আমরা একটা বেঞ্চমার্ক সফটওয়্যার ইউজ করব। সেই বেঞ্চমার্ক সফটওয়্যার এই যে এখানে, অথবা এটা ইউজ করতে পারি CPU-Z, ঠিক আছে? CPU-Z এখানে বলবো ডাউনলোড CPU-Z। এখানে রেটিং দেখে নিব কোন সাইট থেকে ইউজাররা সবচেয়ে বেশি নামিয়েছে, এই যে রেটিং,
হ্যাঁ, এখান থেকে আপনি ওই যে ওটাকে ডাউনলোড করে ফেলবেন। এই সফটওয়্যারটা যখন রান করবো সে আপনাকে বলবে যে রানিং, এখান থেকে আমরা কি করব ডাউনলোড করে নেব। ডাউনলোড করলে এই যে ইনফরমেশনগুলো দিয়েছে এখানে দেখেছেন, ইমেজটা দেওয়া আছে, এখানে বলে দিবে যে এফএসবি কত আছে, হ্যাঁ এরকম একটা ইমেজ আপনাকে দিবে। সেম এখানে আরো আছে, আমি এটা ইউজ না করে আমি এটা ইউজ করতে পারি। মাথায় আর কাজ করে না। বেঞ্চমার্ক, এই বেঞ্চমার্কের ভিতরে সরি আমরা এখানে লিখবো বেঞ্চমার্ক সফটওয়্যার। এখানে অনেক বেঞ্চমার্ক আছে, এই যে অনেক বেঞ্চমার্ক আছে। এখান থেকে আমরা এই যে 5 মার্ক রেটিং এন্ড এটা না আমাদের দরকার হচ্ছে কি, এই যে মেমোরি, তাই না, এই যে মেমোরি রিলেটেড না, তাহলে আমাকে এইটা ডাউনলোড করতে হবে, রাইট, এটা ডাউনলোড করতে হবে। তারপরে আরো আছে, আমরা এখানে ইউজ করতে পারি স্পেসি ডাউনলোড, স্পেসি, এই যে ডাউনলোড স্পেসি ফাইল ইনফো থেকে, হ্যাঁ ফাইল ইনফো থেকে ওই স্পেসিও আপনাকে সেই ইনফরমেশনটা দিয়ে দেবে। এই যে এখানে বলছে অ্যামাউন্ট অফ মেমোরি র্যাম, তাই না, তাহলে আমার র্যামের ইনফরমেশনটা ওখান থেকে দিয়ে দিবে। হ্যাঁ, এইখান থেকে জাস্ট এটা ডাউনলোড করে নিলে হয়ে গেল। আবার আমি যদি গুগলে যে লিখি যে হাউ ক্যান আই ফাইন্ড আউট মাই কারেন্ট memory bus, তাই না, এইখানেও সেই কম্পিউটার হোপ, এই কারণে বলছি কম্পিউটার হোপটা একটু পড়ি, তাই না। এখানে দেখেন ওরা সেই ফাইন সিস্টেম ইনফরমেশন লাইক সিপিইউ, বাস স্পিড, র্যাম মডিউল, তাই না, ওরা একটা ভিডিও দিয়ে দিয়েছে। এই থার্ড পার্টি, এই যে সিপিইউ সেটটার কথা বলেছিলাম না, দেখেন তো এই যে সিপিইউ সেট, এটা একটু আমরা দেখি যে এর রানিং বাস কত বলেছে, কোথায় আছে, ও মেমোরিতে তো ক্লিক করতে পারছি না, হ্যাঁ মেমোরিতে ক্লিক করলে বের হয়ে আসবে, ঠিক আছে, সেম বাসের আমরা ওখান থেকে কিনে নিয়ে আসবো। সো এটাও স্মার্ট, হ্যাঁ এইভাবে আমি বাস দেখে নিতে পারি। মজার ইস্যু হচ্ছে আমার কাছে কোনো সফটওয়্যার নেই, আমি যখন পোস্ট হবে, পোস্টের কাজ কি, সকল ফার্মওয়্যার গুলা পড়া, তাহলে ফার্মওয়্যারের মধ্যেই তো বলা থাকে তোমার বাস কত, তো পোস্ট হওয়ার সময় দেখবেন এই ব্ল্যাক স্ক্রিনে আপনার লেখা আসবে, এক্সাম্পল দেখবেন নাকি, ওকে দেখি রিস্টার্ট, এটা খুব দ্রুত চলে যায়, পোস্টটা দ্রুত হবে, আমরা এখানে পজ ব্রেক দিব, হ্যাঁ পজ ব্রেক ইউজ করব, এই মনিটরের দিকে ভিডিওটা রাখেন। এই যে পজ ব্রেক দিয়ে চাপাই দিছি, ঠিক আছে, পজ ব্রেক দিয়ে কিন্তু আমি কি করেছি, লক করেছি, হ্যাঁ এই যে দেখেন এখানে তো মাউস কাজ করবে না, এই যে অপারেটিং সিস্টেম ওই DDR2 কত 667 আমার বাস, বুঝতে পেরেছি, এই যে আমার বাস হচ্ছে 667। এখন এই যে আবার এই যে পজ ব্রেক ক্লিক করলাম, ওকে স্কেপ বাটনে চাপলাম, রানিং হয়ে গেল। দেখেছেন কিভাবে এফএসবি বের করতে হয়, আপনার রিয়েল লাইফে প্রতিনিয়ত লাগবে, র্যাম আপগ্রেড করতেছেন, সেম বাস কিভাবে বের করবেন, ল্যাবে আমাদের অনলাইন নাই, ঠিক আছে সেইভাবে। আচ্ছা এখন আমাদের টার্গেটটা কি ছিল, যে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করব, দেখে আসছি 64 বিট সাপোর্ট করে, পরে টুক আর পড়ি নাই বাট করে, বাট আমরা এখন 64 বিট 32 বিট
যাই হোক আমরা ডিস্কটা দিয়ে দিচ্ছি, আমরা 32 বিট আগে দিই, তারপরে 32 বিট থেকে কীভাবে আপগ্রেড করা যায় 64 বিটে ওইটা শিখবো। তাহলে আমাদের অ্যাট এ টাইম দুটো হয়ে গেল। এখন যদি ডিরেক্ট 64 বিট দিয়ে দেন কোনো সমস্যা নেই, একই সিস্টেম, বাট তাহলে কিন্তু আমি আপগ্রেডটা শিখতে পারলাম না। সো আমাদের প্রথম প্ল্যান কি ছিল, আমাকে সোর্স বলে দিতে হবে, সোর্স দিলাম, ক্লিক করলাম, যাইতে হবে কোথায়, বায়োসে যেতে হবে, তাই না? তাহলে মেশিন রিস্টার্ট দিব এবং হট কি প্রেস করতে হবে। তাহলে এই মেশিনের বায়োসকে জানি না, ম্যানুফ্যাকচারকে দেখে আসা উচিত ছিল। আচ্ছা, আমরা ডেল বাটন দিয়ে প্রেস করি, আমরা জানি ডেল F2 F10, হ্যাঁ এগুলো হচ্ছে কমন। দেখি বায়োসে যায় কিনা। চলে গিয়েছে বায়োস, এবং এই বায়োসটা কোন কোম্পানি, আমেরিকান মেগাট্রেন্ড, আমেরিকান মেগাট্রেন্ডসের বায়োস, রাইট? আচ্ছা, সো এখন সবচেয়ে পপুলার ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট বায়োস ম্যানুফ্যাকচার হচ্ছে ইন্টেল, সবাই ইন্টেলের কাছ থেকে কিনছে। তাহলে বায়োসে আসলাম, বায়োসের অনেক ফিচার, সকল ফিচারগুলোই হচ্ছে কন্ট্রোল, রাইট? সো এখন আমরা প্রত্যেকটা ফিচার পড়বো পরে, আগে মেশিন রেডি করে নিই, পরে বায়োস কনফিগার করবো। আচ্ছা, এখান থেকে আমার কোথায় যাওয়ার কথা ছিল, বুট অপশন। আমরা করেছিলাম বায়োস দুই ধরনের, একটা ইএফআই একটা ইউএফআই, একটা গ্রাফিক্যাল একটা নন গ্রাফিক্যাল। এখানে গ্রাফিক্যাল থাকলে সুন্দর লাগতো, এটা নন গ্রাফিক্যাল। তাহলে গ্রাফিক্যাল হলে এখানে বুট নামে আলাদা একটা ট্যাবই থাকতো, নন গ্রাফিক্যালে হয় কি যে একটার ভিতরে একটা থাকে, চাইনিজ মোবাইলে যেরকম একটা ইয়ের ভিতরে আর একটা সাইড ঢুকানো থাকে, যেমন সেটিংস এর ভিতরে ডেট অ্যান্ড টাইম দেওয়া থাকতেছে, ডেট অ্যান্ড টাইমের ভিতরে আবার দেখা যাচ্ছে হয়তো অডিও প্রোফাইল দেওয়া থাকতেছে, এই একটা প্রবলেম। তো আমেরিকান মেগাট্রেন্ডসের এই বায়োসে যদি আপনি ঢুকতে চান, মানে বুটে যদি ঢুকতে চান, আপনাকে যাইতে হবে অ্যাডভান্স সেটআপ। তাহলে ক্লিক ফ্রম আমেরিকান মেগাট্রেন্ডস, হিট করেছি ডেল দিয়ে, হ্যাঁ, এবং ডেল থেকে আমরা এখন চলে যাব কোথায়, অ্যাডভান্স সেটআপ, অ্যারো কি দিয়ে, এবং এখানে ভ্যালুগুলো দিয়ে দেয় যে মুভ করবেন, ইন্টার, সিলেক্ট, প্লাস, মাইনাস, হ্যাঁ মুভ করার জন্য। এই ওর ভিডিওটা একটু করেন না, ভিডিও লাগবে না। আচ্ছা একটু শেষের দিকে যেয়ে তোমারটা ভালো হবে, শেষে দিয়ে করে। ওই যে অরণিকটা নেন, অরণি একটা ক্লোজ আপ আসে তো না, আসলে বুঝতে পারছি লাইট ফ্ল্যাশ করে না। সো অ্যাডভান্স সেটআপে ক্লিক করলাম, এন্টার, হ্যাঁ এন্টার, ভিতরে লগ ইন করবো, এন্টার। এখন দেখেন তো এই যে পেয়েছেন কিনা, ফার্স্ট বুট সেকেন্ড বুট যেভাবে লিখেছিলাম, এটা এরকম ফার্স্ট বুট সেকেন্ড বুট না লেখা থাকে, এরকমও লেখা থাকে প্রায় মাস্টার বুট, সেকেন্ডারি বুট, প্রাইমারি বুট, মাস্টার, স্লেভ, বিভিন্ন নামে থাকতে পারে। হ্যাঁ, তাহলে এখন আমাকে কি করতে হবে, এখানে আসতে হবে, ফার্স্ট বুট কি হবে, ডিভিডি দিলাম, ইন্টার, সিলেক্ট করে দিলাম। এখন সিলেক্ট করলে কিন্তু এটা উপরে চলে যাবে। আবার স্ট্যান্ডার্ড বায়োস গুলোতে আপনি সিলেক্ট করলে উপরে যাবে না, প্লাস সাইন দিলে উপরে উঠবে, মাইনাস সাইন দিলে নিচে না। কোথায় বলা থাকবে, এই নিচের এই ইনস্ট্রাকশন পড়বো, এই ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা আমরা পড়বো যে এটা কি আপ এন্ড ডাউন দিয়ে ইয়ে করবো। এখানে বলছে মুভ আপ এন্ড ডাউন, আর ওখানে দেখবে প্লাস সমান আপ, মাইনাস সমান ডাউন। ওকে, আচ্ছা, তাহলে এখানে যেহেতু সিলেক্ট করলেই হচ্ছে, ইন্টার, চলে আসছে ডিভিডি। নিচের ডিভিডি থেকে ডেটা নিব, রাখবো কোথায়, হার্ড ডিস্কে, এন্টার, হার্ড ডিস্ক, এন্টার। এখন দেখেন হার্ড ডিস্ক ডিভাইস, এই যে হার্ড ডিস্ক ডিভাইস, এটা আমাকে ইন্টার দিয়ে অবশ্যই এখানে দেখতে হবে আমার হার্ড ডিস্কটা শো করেছে কিনা। শো করেছে, ইন্টার দেই। আমি যদি এখানে ডিসেবল করে রাখি, ওখানে তো শো করছে, এখানে শো করবে। এখানে মানে এখানে বলবে না যে আপনি হার্ড ডিস্ক পাইছে কি পাইনি, আপনি ওইটুকু সেট আপ করে চলে গেলেন। ওএস নিচ্ছে না, আপনি হার্ড ডিস্কের দৌড় দিচ্ছেন, ডিস্কের দৌড় দিচ্ছেন না, আপনাকে দেখতে হবে আমার স্টোরেজটা। স্কেপ, এন্টার, এন্টার, অবশ্যই আবার এন্টার। এখন ডিভিডিটাও সেম, এন্টার, ডিভিডি দিয়ে দেখি, হ্যাঁ ডিসেবল না, ওকে, এন্টার।
ওই যে বুট আদার ডিভাইস বলেছিলাম নাকি, এই যে এটাই আসলে বুট আদার। এখান থেকে আপনি সিলেক্ট করলে নেটওয়ার্ক বুটটাই পান। স্মার্ট বায়োসে আপনার বলা থাকে। এখন আপনি এটা ডিসেবল করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। নেটওয়ার্কে থাকলে সার্ভার অ্যাডমিন ঢুকতে পারে। এখন অযথা রাখার দরকার নেই, প্রোটেকশন সিকিউরিটি তো আপনি নেটওয়ার্কে কেউ ঢুকতে পারবে না। নেট কানেক্ট আর এক জিনিস ভাই, আমি বলছি নেটওয়ার্ক থেকে আমি বুট করতে পারবো। হ্যাঁ, আচ্ছা। আবার এই হাই পারফরমেন্স টাইমার এবং অন্যান্য উপরে যা আছে এগুলো আমরা পরে করবো, মানে বায়োস কনফিগারের সময়। আমার মোটামুটি অপশন সেট হয়ে গেছে, আমার যে দুটো জিনিস লাগবে। তাহলে এখান থেকে আমরা ব্যাক করে চলে যাবো 7 এক্সিট। এই 7 এক্সিটে যাওয়া না যাও আমি এখানে বলতে পারি না। দেখেন তো F10 7 এক্সিট, F10 ইকুয়াল টু 7 এক্সিট। আমি এইখান থেকে এইখানে এইখানে আসা যা, আর এখান থেকে F10 দেওয়া একইভাবে। তো আমরা যদি এক্সপার্ট হব, সো 10 বলছে সেভ কনফিগারেশন চেঞ্জ অন এক্সিট সেটআপ। ইয়েস, ওকে। ওয়েস এখন কি বলবো, ওই যে প্রেস এনকি টু কন্টিনিউ। যদি না বলে সকল দোষ অরণির। প্রেস এনকি টু কন্টিনিউ, যে কোনো কি। ফাইন, ওকে। এখন আমাদের আর কোনো কাজ নাই। এখন বলতেছে এই যে 64 বিট দিবেন না 32 বিট দিবেন। যদি সাপোর্ট না করতো তাহলে এই কথাটা আসতো না। তাহলে আমরা x86 এ যাচ্ছি। ওকে ওকে, এটা ভাই সাপোর্ট করবে বলে শো করছে, সাপোর্ট করতে না। এখন আপাতত পজ করে রাখেন ভিডিওটা। না ভিডিও তো কন্টিনিউ করে দিতে হবে। এখন ওই যে একে দেন, ও অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, একদম স্টিল হয়ে বসে কাপাকাপি করলে কিন্তু একদম ভিডিওটা নষ্ট হবে, ভিডিওটা নষ্ট হবে। এরপরের দিনটা স্ট্যান্ড মনে ছিল না, আজকে সকালবেলা বাসায় বের করছি। আজকে সকালে কি হয়েছে, কালকে ঘুমাইছি গিয়ে 4:30টার দিকে, 7টার সময় ঘুম ভাঙছে। চিন্তা করলাম 5টা মিনিট ঘুমাই, উঠে দেখি 8:40 বাজে, ক্লাস 9টায়। কি করবো, কোনো রকমে শাওয়ারটা করে নাকে মুখে দৌড় আসলাম, সেখানে পৌঁছালাম 9:10টায়। বের করে রাখছি না, স্টিকটা আনতে পারি। আমি ক্লাস চেঞ্জ করে দেবো, মানে প্রজেক্টর দিয়ে দেবো। এখন প্রজেক্টর লাগবে না, আর বাকি যা কাজ করবো সব ভিডিও, ওই ভিডিওটাই আপলোড করে দিন। আর তখন মোবাইলে কিন্তু এখন তো ভিডিও সফটওয়্যার ইউজ করতে পারবো না। এক্সিকিউটিভকে প্রসাদ দাদা CCM তে এনরোল করা আছে। আরো 2-4টা কাজ যাক, নেটওয়ার্কটা শেষ করে নিই, মানে আইপিটা মানে প্র্যাকটিক্যালটা করে নিই, তারপরে সিস্কো শুরু করি। নেটওয়ার্ক পার্টের অর্ধেক তো আমরা শেষ করে ফেলছি, বাকিটাই সফটওয়্যারে একটু ট্রাবলশুট করে মেশিন রেডি না করে ওগুলা শেষ হবে। তারপরে ড্রাইভার ইনস্টল করব, ইউজার তৈরি করব, ইউজারের পাসওয়ার্ড ব্রেক করব, এরপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, কাস্টমাইজেশন আছে অনেক। এখন বলছে আপনার ল্যাঙ্গুয়েজ আমি কোনটা দিব? ইংলিশ। ওই যে অনেক সময় দেখবেন কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়, আসলে এটা ভাইরাস ইফেক্টের জন্য হতে পারে। তখন ওই যে কন্ট্রোল প্যানেল থেকে আবার ল্যাঙ্গুয়েজটা দেখা দিলে হয়। আবার কিছু সময় কিবোর্ডই ফেল করে, সেটা ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইনস্টল হয়েছে ইংলিশ, ইউনাইটেড স্টেট থাকবে, আর কিবোর্ড হচ্ছে ইউএস থাকবে সবসময়। আচ্ছা, আপনি যদি এই যে অরণি কোথায় যাবেন, আমেরিকা, ইউএস, তাহলে ইউএস। অরণি যদি জার্মানে যায় তাহলে আমরা এখান থেকে জার্মান দিয়ে দেবো নাকি? হ্যাঁ, আচ্ছা। তারপরে নেক্সট, আমরা আর কখনো আমার মেশিনে ওএস চলে গেলে ওএস দিব না, আমরা রিপেয়ার করে দেবো। হ্যাঁ, 100% রিপেয়ার করে নেয় না। কেন নেয় না সেটা বলছি। আমি ফ্রেশ ওএস দেওয়ার পর আমি এটার একটা স্ন্যাপ কপি রেখে দিব, একটা ISO ইমেজ রেখে দিব, ওএসটা ইনস্টল হওয়ার সাথে সাথে শিখবেন। আচ্ছা, তো ওইটা যখনই এক একটা ফাইল বা এক একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করা মানে চলে হচ্ছে, দেখেন একটা মানুষ চলতেছে কি দিয়ে, ব্রেন, কিডনি, লাংস,
ব্লাড তো আমার কমন, তাহলে এই তিনটারে যদি রিজার্ভ রাখেন তাহলে এটা দিয়ে আবার ব্যাকআপ দেওয়া যায়, সেম এই তিনটার ইমেজটা রেখে দেন। যখনই একটা ওএস এর ভিতরে ওয়ান ধরনের ফাইল থাকে, দুটো ফাইল মেইনলি রান করে, একটা হচ্ছে boot.ini, boot.ntldr, boot.ntgr, boot.ntldr কাজ করে XP তে, ঠিক আছে, আর boot.ini কাজ করে উইন্ডোজ 7, আর boot.ntgr কাজ করে উইন্ডোজ 8 আর উইন্ডোজ 10 এ। তা শুধু ওই mtgr ওই ফাইলটা খেয়ে ফেলে, স্টোর যায় ড্রয়িং রুমের কোথাও ঢুকে না, খালি ওয়ার্ড ড্রপ নাকি, আর যখন ওয়ার্ড ড্রপে কিছু পায় না তখন খোকানো খুলতে রাখলি না কেন, তাই তো? আচ্ছা, তো আমরা শুধু এই boot.ntgr ফাইলটা যদি কপি করে রেখে দিই, এখানে যে পেস্ট করে দিলে আমার মেশিন আর, তাই তো? আমরা সেই কাজটা রিপেয়ারে যায়, ওই রিপেয়ারে গেলেই দেখবেন এই যে এখানে দেখেন রিপেয়ার ইওর কম্পিউটার গেলে এই যে এখানে কি বলতেছে দেখেন তো, এই যে লোড ড্রাইভার দেখছেন, ড্রাইভারটা দেখাই দিলে আমার হয়ে যাচ্ছে। যে কোনো একটা ড্রাইভারই খেতে হবে। ওরে পোকা, যে কোনো একটা ড্রাইভার না, এটা ডিক্সে রাখতে হবে। ডিক্সে রাখতে হবে, অনেকে রাখছে। তারপরে এই যে রিপেয়ার আর রিস্টার্ট দিলেই আমার নিয়ে নেবে। তো যাক, আমরা এখানে যাচ্ছি না, আমরা কোথায় চলে যাব? একটা বিপদে পড়ে গেলাম। আর কল পেলে চলবে না। তো আমরা এখন যাব ফ্রেশ ইনস্টল। এখন এই যে এটা পড়তে বলেছিলাম যে স্টার্টার ভিতরে কি আছে, হোম এডিশনের ভিতরে কি আছে, অবশ্যই পড়বেন, নাহলে দেখবেন যে 8টা 10টা বা 100টা মেশিন আছে, একটা মেশিন শেয়ারিং পাচ্ছে না, আর একটা মেশিন রিমোট পাচ্ছে না, হ্যাঁ, আর একটা মেশিনে এনটিএফএস এ পারমিশন দিতে পারতেছেন না, আর একটাতে কোটা তৈরি করতে পারতেছেন না, কেন? এইগুলো হচ্ছে সার্ভিস। এখন কোশ্চেন হচ্ছে, এখানে মজার একটা ইস্যু দেখেন, এই পর্যন্ত দেখেন, উইন্ডোজ 7 স্টার্টার 86, হোম বেসিক 86, হোম প্রিমিয়াম 86, হোম প্রফেশনাল 86, আলটিমেট 86, এন্টারপ্রাইজ এখানে নাই, আরেকটা সে এন্টারপ্রাইজ। আবার এইগুলারই 64 বিটের আছে, তাই না? এখন ঘটনা হচ্ছে যে মাইক্রোসফট কি পাগল নাকি এতগুলা কেন তৈরি করছে? ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আমি শেয়ারিং দিব, তো শেয়ারিং এর কোনো ফিচার স্টার্টারে নাই, বেসিকে নাই, প্রিমিয়ামে আছে, তাহলে স্টার্টার কেন তৈরি করছে? অরণি আমেরিকা গেছে, অরণির ছোট্ট একটা বাবু হয়েছে, এখন ওই বাবুটারে নিয়ে অরণি কি করছে, অফিসে যাওয়ার সময় ডে কেয়ারে দিয়ে গেছে, এখন ওই পিচ্ছি কি সার্ভার চালাবে? ও কি অপারেটিং সিস্টেম ইনস্টল দেবে না? ওই বাচ্চা কি করবে, খালি পেইন্ট ব্রাশ টুল দিয়ে কাজ করবে, তাহলে তার তো শেয়ারিং লাগতেছে না, সিকিউরিটি লাগতেছে না, অ্যান্টিভাইরাস লাগতেছে না, তাদের জন্য স্ট্যান্ড। বুঝছি? হোম বেসিক, অরণির হাজবেন্ড অরণির বাসাতে বেরোতে দেয় না, বাসায় লক করে রাখে, অরণি বাসায় বসে খালি একটু ফেসবুকে ঢুকে একটু মুভি দেখে, তাহলে অরণির জন্য হোম বেসিক নাকি? ওর তো রিমোট ডেস্কটপ দরকার নেই, যার একজন রিমোট দিয়ে লগ ইন করবে, ওর তো ভার্চুয়ালাইজেশন দরকার নেই, সাপোর্টেড আছে। এই সার্ভিসগুলো নিয়ে এক একটা প্যাকেজ, যেমন আমি 23 টাকা রিসার্চ করলে 100 MB পাবো, এয়ারটেলের একটা প্যাকেজ, আবার 100 টাকা রিসার্চ করলে আপনি 150 GB পাচ্ছেন, প্যাকেজ সার্ভিসের উপর বেস করে। ফুলফিল সার্ভিস হচ্ছে কোথায়? এন্টারপ্রাইজ। আর এই আলটিমেটটাকে বলা হয় সোহো ইউজার, স্মল অফিস, হোম অফিস। অরণিকে ঠিক পৌঁছাইলাম না স্যার, আমি জানি তো অরণি রাগ করে না। তাহলে আমাদের এখন আলটিমেটেই যেতে হবে, যেহেতু মোটামুটি সকল ফিচারের ফ্লেভার পেতে পাচ্ছি। আলটিমেট মানে গোলেন, সকল তরকারিতেই সাপোর্ট করে, ঠিক আছে? কিন্তু বেশি আলু খেলে যেহেতু ডায়াবেটিস হয়, সুতরাং এটা মনে রাখতে হবে আলটিমেটের ভিতরে আবার কমপ্লিট সিকিউরিটি নেই। ওই যে সোহো ইউজার, স্মল অফিস, হোম অফিস, তো এটাকে সিলেক্ট করলাম, যেহেতু ওইদিকে 32 বিট দিয়ে আসছেন, সেই জন্য 32 বিটের আলটিমেট, নাহলে আমি আমার কিন্তু এখান থেকে 64 বিটের আলটিমেট দিতে হতো। নেক্সট, এখানে একটা লাইসেন্সের এগ্রিমেন্ট সে বলেছে, মাইক্রোসফট বলেছে যে তুমি আমার ওএস চালাইতে গেলে এই জিনিস মানতে হবে। তো যেহেতু আমরা এখন অফলাইনে কাজ করছি, ওই মেসেজ ব্রডকাস্ট, এনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট পড়ে এসেছিলাম যে আপনি পড়েন না পড়েন মাইক্রোসফট টের পাচ্ছে না, কিন্তু যখন হচ্ছে আপনি ইয়ে করবেন, জেনুইন ওএস দিবেন, আপনি এটা যতক্ষণ ড্র্যাগ এন্ড ড্রপ না করবেন ততক্ষণ আপনার ওএস আর হবে না। অরিজিনাল ওএস দিতে গেলে আপনাকে অনলাইনেই বেস করে দিতে হবে কিন্তু, হ্যাঁ। সো এখান থেকে কি করলাম, সিলেক্ট করে বললাম হ্যাঁ তোমার লাইসেন্স আমি পড়েছি। নেক্সট, এখন হচ্ছে আপগ্রেড আর কাস্টম। আমরা জানি আপগ্রেডের ব্যাপারটা,
আমি উইন্ডোজ 7 সার্ভিসপ্যাক 1 থেকে 2 তে যাচ্ছি বা উইন্ডোজ 7 থেকে 8 এ যাচ্ছি, তাহলে আপগ্রেডে যাব। আর এখানে কাস্টম ইনস্টলেশন ইনস্টল এ নিউ কপি অফ উইন্ডোজ, দিস অপশন ডাজ নট কিপ ইওর ফাইল, আপনার কোনো ফাইলের ব্যাকআপ রাখবে না, সবকিছু মুছে ফেলবে। সেটিং এন্ড প্রোগ্রাম সব আনইনস্টল করে দিবে। আচ্ছা, দ্য অপশন টু মেক চেঞ্জ to disks and partition is available when you start your computer using the installation disks. আর এখানে বলছে upgrade to newer version of Windows and keep your files, settings and programs সব ঠিক থাকবে। 7 থেকে 8 আপগ্রেডে স্যার সব ঠিক থাকে। তাই তো বলেছে। রিপিট করতে আচ্ছা, তাহলে কাস্টম শেয়ার ক্লিক। এখন এই হচ্ছে আপনার সব পার্টিশন যা করেছিলেন। দুটো প্রাইমারি হয়ে গেছে, নরমালি 4টে। এখন ঘটনা হচ্ছে যদি আপনার এরকম হয় যে আগে যেখানে ওয়েস ছিল সেখানেই আবার ওয়েস দিব, তাহলে আমি কি এখানে দেখবো এটা প্রাইমারি, তাই না? এই যে এতর মধ্যে এত জিবি আছে, তাহলে এটাই আমার ওয়েস ছিল, এটাই সিলেক্ট করে নেক্সটে দিলে আমার এখানে ওয়েস শুরু হয়ে যাবে। আর ওই যে এমবিআর বা জিপিটি আপনার সকল ডেটা হার্ড ডিস্ক কার কাছে গিয়েছিল প্রথমে ডেটা নেওয়ার জন্য? এমবিআর এর কাছে গেছে। এমবিআর বলছে ওই ট্র্যাকের অত নম্বরে তোমার ডেটাতে আছে, ওই উত্তরার বি নম্বরে সি নম্বর ব্লকে তোমার বাসাটা। অ্যাড্রেস তো এমবিআর দিচ্ছে, অ্যাড্রেস তো জিপিটি দিচ্ছে। সো এমবিআর জিপিটি বাংলা কিন্তু হার্ড ডিস্ক আর ডেটা দিতে পারবে। সো ওই এমবিআর এর জন্য একটা জায়গা দিতে হবে। কোথায় তুমি লকশিট ওর টালি খাতাটা কোথায় রাখবে? সো ওই হচ্ছে সেই এমবিআর। এই যে 100 এই কত 350 এমবি নিয়ে নিয়েছে। তা আমরা এখন কি করব? ভেঙে ফেলবো সব। তাহলে কোথা থেকে ভাঙবো? তলা থেকে। ক্লিক করলাম, ড্রাইভার অপশনে যাব, যা বলবো ডিলেট, আসে না, সমস্যা নেই, তাহলে এটা ধরবো ডিলেট। ওকে, আবার এটা ডিলেট। এই যে দেখেন আনঅ্যালোকেটেড হয়ে আসতেছে, তাই না? ওই যে আমরা আনঅ্যালোকেটেড পেয়েছিলাম। আবার এটা ডিলেট ডিলেট ডিলেট। এখন পুরো 186 জিবি। আসলে 186 জিবির কোনো হার্ড ডিস্ক বা এরকম কনফ্লিক্ট ভ্যালু, কন্ডিশনাল ভ্যালু কোনো ম্যানুফ্যাকচার বানায় না। হয় 220, 320, 250, 500 একটা ব্যয়। তার মানে এই হার্ড ডিস্কটা ব্যাক সেক্টর পড়তে 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 এরকম হয়ে আসে নাই। অরিজিনালি হার্ড ডিস্কটা ছিল 250 জিবি, ঠিক আছে? এটা বাইরে ইউজ হয়েছে 1 বছর পর, চায়নাতে আসছে, ব্যাক সেক্টরের জায়গাগুলো আটকাই দিছে, করে যতটুকু জায়গা বাঁচছে সেইটাকে রিজনেট করে আপনাকে বানাচ্ছি, আপনার জন্য আমার জন্য পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেটাকেই আমরা আবার ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আমরা পার্টিশন করব। পার্টিশন করব আমরা জানি প্রথমে প্রাইমারি পার্টিশন, তাহলে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এই যে টোটাল এত এমবি সমান এত জিবি, আমরা জানি 1024 এমবি সমান 1 জিবি। তাহলে আমি প্রথমে এখানে কত জিবি দিব? ধরেন আমার উইন্ডোজ 7 ইনস্টল করতে গেলে 7.5 জিবি হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে সকল অ্যাপ্লিকেশন আবার ওর ভিতরে রাখবেন না, তাইলে আমি অ্যাটলিস্ট 100 জিবি দিয়ে দেওয়ার জন্য ভালো। সব সময় পার্টি এখানে 100 জিবি দিলে একেবারে জায়গা, মানে পার্টিশন আমরা অনেকগুলো করে দেখাইতে পারবো না। ধরে নিচ্ছি 100 জিবি দিচ্ছি, বাট আমরা এখন 50 জিবি। তাহলে 50 × 1024 কত হয়? 51200। 51300। এখানে একটু হিসাব করে, আচ্ছা আমি করছি। into 1024 200 51200। অ্যাপ্লাই করলাম, ইয়েস করলাম, একটা প্রাইমারি তৈরি হয়েছে, তাই না? আর ওই যে 100 এমবি নিয়ে নিয়েছে এমবিআর, বাট আমাদের 49.9 হয়েছে, 49.9 জিবি হয়েছে, পুরো 50 জিবি আসে নাই। এখন আমার পিসি আমি মেনে নিলাম, ক্লায়েন্ট তো মেনে নেবে। সেকেন্ড ইস্যু, এই ড্রাইভটাকে যখন আপনি ভার্চুয়ালাইজেশন করবেন, ভার্চুয়ালাইজেশন হবে না, কন্ডিশনাল কোনো ফিগারে। ভার্চুয়ালাইজেশন মানে কি? আমি মূল স্তম্ভ দেখবো, তারপরে তো আমি ফিল করবো যে হ্যাঁ এটা কে, এটা আমাদের রাব্বি। এখন রাব্বিকে যদি 2 ভাগে দেখি, তাহলে চোখ বন্ধ করলে তো এমনি আমি চোখ বন্ধ করে ভার্চুয়ালি ফিল করছি, আবার এটার 2টা ভাগ আসবে না। তো লজিকটা বুঝতে পারছি? ভার্চুয়ালাইজেশন করতে গেলে কমপ্লিট ফিগার থাকতে হবে, তাহলে এ তো হবে না আমার। তাহলে এটাকে আমার পুরো 50 করতে গেলে কি করতে হবে? ওই যে 100 এমবি আমার থেকে নিয়েছে, ওই 100 এমবি এর সাথে যোগ করে দিতে হবে।
তাহলে আবার ডিলিট করে দিই এটাকে। প্রথমে কত করেছিলাম ৫১,২০০, এখন করবো ৫১,৩০০। হয়েছে 50 জিবি। এখন বাকি কত থাকলো আপনার আনঅ্যালোকেটেড? ১৩৬। এটাকে আবার 50 করব, তাহলে আবার 50 করলে কত হবে? ৫১,০০০। এখন দিব ২০০। ১০০ তো আমি দিয়ে দিয়েছি যোগ করে, ও তো নিয়ে নিয়েছে, এখন আর তো আমার থেকে টানবে না, তাই না? এখন সেই ৫১,২০০। যদি 100 করে ভাগ করে দিতে চান তাহলে কত দিতে হবে? আর ভাগ করবেন কেন, একবার তো দিয়েছেন কেন? না সেটা না, আমি দিতেছি 100 করে সব দুটাই দিই। তাহলে ১০০ ইন্টু ১০২৪। এই যে দেখেন, এখন ৫১,২০০ দিয়েছি, এখন কিন্তু 50 নিয়েছি। আর এই যে পুরোটা ধরে একটা করে দিই, কারণ আমরা জানি এনটিএফএস এর পার্টিশন করতেছি, এনটিএফএস 40 জিবির উপর থেকে পার্টিশন করে। তাহলে এখানে যদি দুইটা করি 50 করি, তাহলে আর বাকি থাকবে 30, ওইটা ফরম্যাটে আসবে না। তখন এই যে যে কাজটা আপনার হয়েছে ইন্ডিয়ান ভাঙছে, ঠিক আছে? নেক্সট। এবং আমি যেটা ফিল করছি ওটার এফবিআরটা রিপেয়ার করা টাফ হয়ে যাবে। না, এটাকে পুরোটা ধরে বলবো নিউ অ্যাপ্লাই। এই যে আর একটা প্রাইমারি, এখন যদি এখানে জায়গা থাকতো তাহলে দেখতে পারতাম আরো একটা প্রাইমারি রয়েছে, সর্বোচ্চ 4টা প্রাইমারি, তারপরে আবার হয়ে যাবে লজিক্যাল। এখন আপনি এটাতে ওএস দিলে বাকিগুলো কিন্তু অটোমেটিক লজিক্যাল হয়ে যাবে। আচ্ছা, এখন আমি ওএস দিব কোথায়? প্রথম প্রাইমারিতে 7 দিব। আমি রেড হার্ট দিব, তাহলে কোনটাতে দিব? পরের প্রাইমারিতে, তাই না? এখন পরেরটা তো আমার লজিক্যাল হয়ে যাবে। তাহলে আমরা জানি বাই ডিফল্ট পরের 3টাও আমার প্রাইমারি, কিন্তু শো করবে লজিক্যাল। মানে আমার বাড়ির মেন গার্জেন বাবা, বাট মাও মাঝে মাঝে দায়িত্ব নেয়, শো করব প্রাইমারি স্যার। ঠিক আছে? তাহলে এটাকে সিলেক্ট করলাম, করে বললাম নেক্সট। আমার ওএস এর আর কোনো কাজ নাই, শুরু হয়ে গেল। এখন দেখেন র্যামের কাজ কি? গাড়ি ডেটা নিয়ে যাওয়া। এখন র্যাম 2 GB আছে না 4 GB আছে সেটা ইস্যু না। র্যাম এখন চিন্তা করবে আমি যত ড্রাইভার সবসময় অলস হয়, ম্যাডাম আমার যতটা কম যার ডিউটি করে পাই নাকি, তাই তো? সেই জন্য এখন র্যাম আমার যদি এটা ভার্চুয়ালাইজেশন সাপোর্টেড হইতো, আমি র্যামকে বলতে পারতাম তোমার ফুল শক্তি এখানে দিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি হতো। আর ভার্চুয়ালাইজেশন দু ধরনের, হার্ডওয়্যার আর সফটওয়্যার। হার্ডওয়্যারটা ভার্চুয়ালাইজেশন সারা জীবন স্টেবল থাকবে, কম্পিউটার শাটডাউন দেন, স্টপ করেন, আবার অন করেন থাকবে। আর সফটওয়্যার ভার্চুয়ালাইজেশন কি হবে? মেশিন যতক্ষণ রানিং ততক্ষণই কাজ করবে। তা আমরা এখানে ভার্চুয়ালাইজেশন দেখেন, কম্পিউটার কিনতে গেলে দেখবেন যে আপনি কেবল মার্কেটে গিয়েছেন, হার্ডওয়্যারগুলো চুজ করে দিচ্ছেন, যে ওই মাদারবোর্ডটা দেন, ওই প্রসেসর দেন, দিয়ে আপনি ঘুরতে পারবেন না, 15 মিনিটের মধ্যে আপনাকে বলতেছে আপনার মেশিন রেডি হয়ে গেছে, পার্টিশন সহ। তারা কিভাবে করে? ওরা মার্কেটে আগে দেখে কত কত জিবির নতুন হার্ড ডিস্ক আছে, 500 আর 1 TB, দুটো হার্ড ডিস্ক, একটা 500-তে 7 দিয়ে রাখবে, একটা 1 TB-তে 7 দিয়ে রাখবে, ওদের মতো পার্টিশন করে রাখবে। আবার একটা 500 জিবি হার্ড ডিস্কে 8 দিয়ে রাখবে, আর একটা 1 TB হার্ড ডিস্কে 8 দিয়ে রাখবে। আবার একটা 500 জিবি হার্ড ডিস্কে 10 দিয়ে রাখবে, আর একটা 1 TB-তে 10 দিয়ে। আর ইউজার যা বলবে হার্ড ডিস্ক ওর কাছে রেডি, জাস্ট ওর হার্ড ডিস্কের সাথে নতুন হার্ড ডিস্কটা লাগাই দেয়, লাগাই দিয়ে বলে কি ক্লোন। তাহলে আমরা ক্লোন করা শিখি। রিয়েল লাইফে ক্লোনটা আরো বেশি কোথায় লাগবে? আপনার ধরেন আমার নিউ হরাইজন্সের চিন্তা করেন, আমাদের ওই ল্যাবটাতে ধরেন ক্লাস হচ্ছে গিয়া ফটোশপের ক্লাস হয়, তাহলে সব হার্ড ডিস্কে ফটোশপ ইনস্টল করা আছে। এখন একটা মেশিন ক্র্যাশ করলো, তাহলে আমাকে ওএস দিতে হবে, ফটোশপ আবার ইনস্টল করতে হবে। আবার ওই ল্যাবে শুধু ফটোশপ হয় না, ফটোশপ হয়, অফিস হয়, সার্ভার হয়, তাহলে 3টা ওএস, 3টা অ্যাপ্লিকেশন সবকিছু একটা হার্ড ডিস্কে দিয়ে আছে। এখন এই মেশিনটা ফেল করছে, তাহলে এখানে আমাকে প্রথমে ওএস দিতে হবে, তারপরে কি করতে হবে? সার্ভার দিতে হবে, তারপরে ফটোশপ দিতে হবে, তারপরে অ্যান্ড্রয়েড দিতে হবে। সময়ের ব্যাপার না, আমি একটা ওই হার্ড ডিস্কের একটা কপি রেখে দিব। আমার হার্ড ডিস্ক ফেল করছে, জাস্ট এই হার্ড ডিস্কের সাথে এই হার্ড ডিস্ক লাগাই দিয়ে একটা সফটওয়্যার রান করে দেবো, সফটওয়্যার নাম হচ্ছে অ্যাক্রোনিস ট্রু ইমেজ, সাথে সাথে হার্ড ডিস্ক ক্লোন হয়ে যাবে, পুরো পার্টিশন সহ হার্ড ডিস্ক লাগাই দেন, মেশিন রেডি। এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে ফোর্স করে স্পিড বাড়াই দেওয়া। আমি এতক্ষণ বসে থাকবো না, আমি এটাকে স্পিড বাড়াই দিব। কিভাবে? এখন র্যামকে বলবো তোমার সকল স্পিডটা এখানে দিয়ে দাও, একটা কমান্ড ইউজ করবো, শিফট F10,
এটা শুধু ওএস দেওয়ার সময় না, আপনি পেন ড্রাইভে বড় একটা ডেটা কপি করতেছেন, আপনি একটা সফটওয়্যার ইনস্টল করতেছেন, আপনি একটা ব্যাকআপ নিচ্ছেন, র্যামকে বলেন তোমার সকল শক্তি এখানে দিয়ে দাও। ঠিক আছে, তো ফোর্সগুলো এখানে চলে আসবে। শিফট F10 দিলাম, টাস্ক ম্যানেজার ওপেন হইল। টাস্ক ম্যানেজার, এখানে এসে ম্যানেজার কি বলবো, একটা টাস্ক, কি টাস্ক ফোর্স করতে হবে। এখানে এসে লিখবো TASK টাস্ক, MGR মানে টাস্ক ম্যানেজার। ওকে, এন্টার। দেখেন এখন এই টাস্ক ম্যানেজার, ম্যানেজারের মাথায় কয়টা কাজ, এই যে উইন্ডোজ ইনস্টল হচ্ছে আর এই যে আমরা একটা কমান্ড লাইন ওপেন করেছি। র্যামের মাথায় তার কোনো কাজ নাই। এখন আমি ইচ্ছা করলে ব্রাউজার চালাইতে পারবো না, ইচ্ছা করলে আমি কোনো অ্যাপ্লিকেশন চালাইতে পারবো না। তাহলে সকল ফোর্সগুলো আমি এর উপরে দিয়ে দিতে পারি না? তো তোমার 2 GB র্যাম এখানেই তো, নাহলে এমন হতে পারে 1 GB থেকে কাজ করতেছে আর 1 GB চুপ করে বসে, ভার্চুয়ালাইজেশন না থাকলে তাই করে। হ্যাঁ, ভার্চুয়ালাইজেশনের আরেকটা মনে রাখার হচ্ছে পেয়ার, সবসময় জোড়ায় জোড়ায় মিশে মিশে থাকে। ঠিক আছে, তো এখন কোনটার উপর স্পিড বাড়াইতে চাই সেটা সিলেক্ট করব। রাইট ক্লিক, রাইট ক্লিক করে কি বলবো, গো টু প্রসেস। গো টু প্রসেস করার সাথে সাথে আমার সেটআপ ফাইলে নিয়ে যাবে। আপনাকে সিলেক্ট করতে হবে না, অটোমেটিক। তারপরে সিলেক্ট দ্য পার্টিকুলার ফিল্ড, রাইট ক্লিক, সেট প্রায়োরিটি কি করে দিব, হাই করে দিব। আর যদি ভার্চুয়ালাইজেশন থাকে তাহলে বলবো রিয়েল টাইম। হাই করে দিলাম, চেঞ্জ প্রায়োরিটি করে দিলাম। আসলে কাজ হবে, নাহলে এতগুলো হচ্ছে কেন নাকি, ও তো মিথ্যা কথা বলার লোক না। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। এটাকে কেটে দেন, দিয়ে এখানে লেখেন এক্সিট। ঘটনা হলো দেখেন স্পিড অটোমেটিক আপ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে জিরোতে ছিল, বেড়ে যাচ্ছে। আচ্ছা, ঘটনা হলো যা করেছি করেছি সব বাদ। ভিডিও হইছে, ওখানে পজ, ওখানে পজ 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 পজ